প্রাণীর মধ্যে নাই। ব্যবহার বদলানোর যে চেষ্টা মানুষের মধ্যে আছে, এটা অন্য কোনো দ্বিতীয় প্রাণীর মধ্যে নাই। এই জন্য মানুষ ইচ্ছা করলে সবকিছু করতে পারে। সে সমুদ্রে সাঁতার কাটতে পারে, আকাশে উঠতে পারে, এমনকি অনেক বড় ঝুঁকি নিয়ে সে সফলতাকে ছিনিয়ে নিয়ে আসতে পারে। কি পারে কিনা? এই জন্য বললাম, খরা আছে তো বৃষ্টি আছে, জঞ্জাল আছে তো মাটির জন্য রাসায়নিক খাদ্য আছে, মাটি আছে তো সোনা আছে, আকাশ আছে তো পৃথিবী আছে, ধ্বংস আছে তো সৃষ্টিও আছে, জয় আছে তো পরাজয় আছে, কর্ম আছে তো ভাগ্য আছে। ইয়েস আর নো? যেখানে কর্ম নাই সেখানে ভাগ্য নাই। তার মানে ঝুঁকি সব জায়গায় নিতে হবে। আপনারা সফল হতে গেলে ঝুঁকি নিতে হবে। দেখেন তো ওনাকে চিনেন কিনা? বিদ্যা বালান। ডার্টি পিকচারে অপূর্ব অভিনয়ের জন্য এই বিদ্যা বালান ইন্ডিয়াতে 59তম ন্যাশনাল অ্যাওয়ার্ড পায়। এর আগে এই ছবিটা করার জন্য অনেকগুলো নায়িকাকে অফার দেওয়া হয়েছিল, কেউ এই ছবিতে অভিনয় করবে না। সাফ জানিয়ে দিয়েছে, না, এই দৃশ্যে আমরা অভিনয় করতে পারবো না। বিদ্যা বালান যখন অফারটা দেওয়া হয়, সে ঝুঁকি নিয়ে, এখানে অনেকগুলো সিনারি আপনারা জানেন, এটা পরিবার নিয়ে দেখার মতো না, অ্যাডাল্ট না হলে ছবিটা দেখার মতো না। কিন্তু ছবিটা সত্যিকার একটা চমৎকার মেসেজ আছে, যার জন্য ডার্টি পিকচার ছবিটাও কি ন্যাশনাল অ্যাওয়ার্ড পায়। অনেক নায়িকারা আছে 50 থেকে 60টা ছবি করছে, কিন্তু সে ন্যাশনাল অ্যাওয়ার্ড পায় না ইন্ডিয়া থেকে। সে ছবির সংখ্যায় হয়তো বা 7 থেকে 8টা, এর মধ্যে একটা ছবি কি তার ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত। ইয়েস আর নো ব্রাদার? তখন বিদ্যা বালানকে বলা হয়েছিল, আপনি এই ছবিতে এত বড় ঝুঁকি নিয়ে এই অভিনয়গুলো কেন করলেন? উনি বলল, উৎসাহ থেকে। আমাকে যদি উৎসাহ না দেওয়া হতো তাহলে এত বড় ঝুঁকি এই ছবিতে আমি নিতাম না, আর এত বড় ঝুঁকি না নিলে আমি আজকে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইতাম না। আমি কি বুঝাইতে পারছি? এই জন্য বললাম, হেলো ব্রাদার, ঝুঁকি সব জায়গায় নিতে হবে। এরকম ঝুঁকি নিয়েছিল অনুরিমা সিনহা। সে ইন্ডিয়ান একজন ভলিবল প্লেয়ার। সে তার লাইফে অনেকগুলো গোল্ড মেডেল সে ছিনিয়ে নিয়ে আসছে। তো একদিন সে কলকাতা থেকে নয়াদিল্লি যাবে, তো গভীর রাতে ওই ট্রেনের মধ্যে ট্রেন ডাকাতি শুরু হয়। যার কাছে যা কিছু ছিল সবগুলো কি নিয়ে যাচ্ছিল, তার কাছে যা কিছু ছিল সব সে দিয়ে দিচ্ছিল। শেষ পর্যন্ত তার কাছে একটা গোল্ড মেডেল ছিল, যেটা অ্যাওয়ার্ড প্রাপ্ত গোল্ড মেডেল, এটা সে দিবে না। তখন ডাকাতরা তার সাথে জোরাজোরি করতেছিল এটা নেওয়ার জন্য। যখন দিচ্ছিল না, তখন তাকে বলতেছিল যে তাকে এক কাজ কর, যেহেতু দিচ্ছে না, সে আমাদের সময়টাও কি নষ্ট করতেছে, তাকে ধরে জানলা দিয়ে ছিটকে ফেলে দিই। চলন্ত ট্রেন থেকে তাকে জানলা দিয়ে ছিটকে ফেলে দিছিল। যখন বাইরে যখন পড়ছে, আরেকটা ট্রেন লাইনের মধ্যে সে কাটা পড়ে, তার পায়ের উপর দিয়ে ট্রেন চলে যায়, পা একবারে ছেঁচড়া হয়ে গেছে, পা দিয়ে রক্ত ঝরতেছিল, সে সেন্সলেস। ওই রক্ত পোকামাকড় ইঁদুর থেকে শুরু করে খুঁড়ে খুঁড়ে খাচ্ছিল। যখন সকাল আইছে, কৃষক গেছে ফসল ফলাতে, গিয়ে দেখে একটা মেয়ে ট্রেন লাইনে কাটা পড়ে আছে, গিয়ে দেখে সে বেঁচে আছে, কিন্তু সে সেন্সলেস। তাকে নিয়ে গেছে একটা পল্লী ডাক্তারের কাছে। পল্লী ডাক্তার তাকে দেখেই বললো, তাকে বাঁচানো আমার পক্ষে সম্ভব না, যেভাবে রক্তক্ষরণ হচ্ছে তাকে সদর হসপিটালে নিয়ে যেতে হবে। সদর হসপিটালে গেলে মিনিমাম 12 ঘন্টা সময় লাগবে, সে মারাও যেতে পারে। শেষ পর্যন্ত পল্লী ডাক্তার সনাতন পদ্ধতিতে ইউজ করে তার চোখের সামনে দা দিয়ে তার পা কেটে ফেলা হয়, লাগানো হয় আর্টিফিশিয়াল লেগ। যখন সকাল হয়, তখন বিভিন্ন পত্রিকায়, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়াতে নিউজ আসে, অনুরিমা সিনহা টিকিট কেটে ট্রেনে ওঠে নাই, এই জন্য আত্মসম্মানের ভয়ে ট্রেন থেকে সে লাফ দিছে। অনেক পত্রিকায় আসে যে তার দাম্পত্য কলহ যাচ্ছে, সংসার জীবনে সে সুখী না, এই জন্য আত্মহত্যা করার জন্য ট্রেন থেকে সে লাফ দিছে। তার দু চোখ দিয়ে পানি চলে আসছে এই দৃশ্য দেখে, এই নিউজ দেখে। সে বলতেছিল যে ইন্ডিয়ার জন্য মেয়ে এতগুলো গোল্ড মেডেল, এতগুলো অ্যাওয়ার্ড নিয়ে আসছি, সে ইন্ডিয়ার ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া জানতেই ছিল না আসল সত্য ঘটনা কি। তারা আমার সম্বন্ধে কি সমালোচনা শুরু করছে, নেগেটিভ কি তথ্য প্রচার করা শুরু করছে। সেদিন সেই বেডে শুয়েই এভাবে করে বলতেছিল, হে ভগবান, তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো নিশ্চয়ই কোনো ইতিহাস রচনা করার জন্য, নাহলে তো আমার বাঁচার কথা ছিল না। ইয়েস, আমি ইতিহাস রচনা করতে চাই। সেই ইতিহাসটা হলো আমি এভারেস্ট জয় করতে চাই। বিশ্বাস করেন, এই কথা শুনে তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব শুরু করা সবাই বলতেছিল, অনুরিমা তোমার 2 পা নাই, তুমি তো হাঁটতেই পারো না, তুমি এভারেস্ট জয় করবা, তুমি তো পাগল হয়ে গেছো। বিশ্বাস করেন, তার পাগলামিতে এতটাই জিত ছিল যে শেষ পর্যন্ত সে 21শে মে 2013 সালে এভারেস্টে জয় করা হয়।
এই জন্য বললাম হেলো ব্রাদার, আমি আপনাকেই বলতেছি, সে কি ঝুঁকি নেয় নাই? আজকে না নিলে সেও সফল হইতে পারতো না। এই পাগলামি জিতরাই তাকে কি করছে? সফল করছে। এবং সে আবারও কি অ্যামাজন ইন্ডিয়ান অ্যাওয়ার্ড পায় 2014 সালে ডক্টর এপিজে আবুল কালাম আজাদের কাছ থেকে। এই জন্য বললাম হেলো ব্রাদার, তাহলে বুঝতে হবে সে শুধুমাত্র কি সফল হওয়ার জন্য যে জিনিসটা দরকার, একটা পাগলামি দরকার, একটা জিদ দরকার, একটা ঝুঁকি দরকার। ইয়েস আর নো? তাইলে মানুষ কি হতে পারে? সফল হতে পারে। এবং অরুণিমা সিনহা এভাবে করে বলে, মানুষ বিকলাঙ্গ শারীরিকভাবে নয়, মানসিকভাবেই হয়। সত্যিকার অর্থে আমরা শারীরিকভাবে সুস্থ থাকে না। শারীরিকভাবে সুস্থ থেকেও আমরা সফলতা নিয়ে আসতে পারি না। কারণ কেন? মানসিকভাবে আপনি অসুস্থ, আপনি নিজেই জানেন না আপনি যে সফল হতে পারে। কারণ এই মনটাকে একবারও বলেন নাই যে আমি সফল হব, যার জন্য কিন্তু আপনার সফলতা আসতেছে না। এই জন্য বললাম, তার একটা ট্রেনিং আমি কলকাতায় গিয়ে করছিলাম, 1.5 ঘন্টা একটা সেশন করছিলাম। সেশনটার মধ্যে লাস্ট স্লাইডটা তার এরকম হয়েছিল, এখনো তো এই বাস পাখির আসল উড়াল বাকি, এখনো তো দক্ষিণী মেয়েটার ধৈর্যের পরীক্ষা বাকি, মাত্র তো সমুদ্র জয় করলাম, এখনো পুরো আসমান বাকি। বলেন, একটা মানুষ যদি এইভাবে তাকে জাহির করতে পারে, বলেন আমি কি আপনাদের বলছি এভারেস্ট জয় করতে? এখানে এমন কোন ব্যক্তি আছেন যার 2টা পা নাই? এমন কোন ব্যক্তি আছেন যারা এখানে পঙ্গু? তাহলে কেন এই কোম্পানিতে 20 জন স্টার আছে, একজন সুপার স্টার আছে, তারা তো আপনার মতোই ছিল। তারা যেই কাজটা করে স্টার হয়েছে, সেম কাজটা করে আপনি স্টার হইতেও। আমি তো এভারেস্ট জয় করতে বলি নাই, অনেকের মধ্যে একজন হইতেই আপনার। আরে 20 জন ব্যক্তি যে কাজটা করছে, আপনিও সেই কাজটা পারেন। ইয়েস আর নো ব্রাদার? আমরা কি স্টার হতে পারি? বললাম, ওয়ান ডিসিশন ক্যান চেঞ্জ ইউর ফিউচার। একটা সিদ্ধান্ত আপনার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে। এই সিদ্ধান্ত নিতে পারবো। এই জন্য বললাম, একটা সিদ্ধান্ত আপনাকে মাটি থেকে আকাশে নিয়ে যেতে পারে, আবার একটা সিদ্ধান্ত আপনাকে আকাশ থেকে মাটিতে ফেলতে পারে। ওয়ান ডিসিশন ক্যান চেঞ্জ ইউর ফিউচার। একটা সিদ্ধান্ত আপনার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে। ইয়েস আর নো ব্রাদার? এই যে রতন টাটা একটা কথা বলছিলেন, আই ডোন্ট বিলিভ ইন টকিং দ্য রাইট ডিসিশন, আই টক ডিসিশন এন্ড দেন মেক দেম রাইট। তার মানে হচ্ছে, আমি সঠিক সিদ্ধান্ত না তো বিশ্বাস রাখি না, আমি সিদ্ধান্ত নেই, তারপরে সেটাকে সঠিক বানাই। কি বানাই? সেটাকে সঠিক বানাই। আজকে আমি সাহেব একটা সিদ্ধান্ত নেওয়ার কারণে, আমরা কয়েকজন ব্যক্তি একটা সিদ্ধান্ত নেওয়ার কারণে ওই ব্যক্তিগুলাকে 2019 সালের 14 সেপ্টেম্বর বসুন্ধরা কনভেনশন হল, যেখানে 5000 লোকের সামনে আমাদেরকে বরণ করা হয়েছিল, স্বীকৃতি দেওয়া। হাত থেকে নিয়েছিলাম। হেলো ব্রাদার, ওইটার অনুভূতি আজকে শেয়ার করার সময় নাই। হয়তো এই শেয়ারিং কেয়ারিং ইউটিউবে পাবেন। কেমন লাগছিল ওই অনুভূতি, ওইখানে সীমাবদ্ধ ভাই। ওইখানে না আসলে ওই অনুভূতি আপনি কখনো প্রকাশ করতে পারবেন না। ওইটা কাজের মাধ্যমে এই স্বীকৃতি যখন পাবেন, তখন অনুভূতি আলটিমেট ভিতর থেকে চলে আসবে। ইয়েস আর নো ব্রাদার? এই জন্য বললাম, তারা যদি পারে তাহলে আপনি কি পারেন না? কি পারেন কিনা বলেন? এই জন্য বললাম, আপনি মানুষ হয়ে কারো করুণার পাত্র হবেন কেন? আরে সেজদা করলে, ভক্তি করলে একজন ব্যক্তিরা করবেন, সেটা হলো মহান সৃষ্টিকর্তা, তার কাছে মাথা নত হবে। আর কারো কাছে মাথা নত করার জন্য আপনার পৃথিবীতে জন্ম হয় নাই। এই জন্য বললাম, হেলো ব্রাদার, আজ যারা পৃথিবীতে সুপ্রতিষ্ঠিত, তারা একদিন আপনার আমার মতোই ছিলেন। আপনি ইচ্ছা করলে হতে পারেন জ্ঞানী, গুণী, ধনী, জনপ্রিয়, আলোচিত ব্যক্তি। আপনি ইচ্ছা করে মানুষের মন জয় করে হতে পারেন বিশ্ব জননন্দিত আলোকিত মানুষ। সবার মুখে থাকবে আপনার নাম। আপনার হতাশ হবার কোনো কারণ নেই। বেকার জীবনের সুপ্ত প্রতিভা বিকাশে ফুলের মতো সুন্দর হবে জীবন। হৃদয় আকাশে উঠবে চাঁদের হাসি। আনন্দময় জীবনের পথ দেখাবে এক্সিলেন্ট ওয়াক। আপনার জীবনটাকে নতুন করে পরিবর্তন করতে। ইয়েস আর নো ব্রাদার? আমি তো এভাবে করে বলি, হ্যালো ব্রাদার, হয়তো আমার 14 গোষ্ঠীর মধ্যে কেউ একটা পুণ্যের কাজ করছিল, নাহলে আমার বাপে একটা পুণ্যের কাজ করছিল, না হয় আমার মা একটা পুণ্যের কাজ করছিল, না হয় এই সাহেব তার মনের অনন্তে কোন একটা পুণ্যের কাজ করছিল, যার জন্য সৃষ্টিকর্তা আমার এক্সিলেন্ট ওয়ার্ডে নিয়ে আসছে। আমার সাহেব এক্সিলেন্ট ওয়ার্ডে আসার ভাই কথা ছিল না। কি কথা ছিল? কেন আমি ব্যাংকের জব ছেড়ে এখানে আসবে? অবশ্যই পুণ্যের কাজ করছে দেখা সৃষ্টিটা এখন আমাকে এক্সেলেন্ট ওয়ার্ডে নিয়ে আসে, যার জন্য সাইড সাইড কাজ সামাইতে ফানি।
ওই আমার বাপে তো ভাই 10 থেকে 15,000 টাকা স্যালারি চাকরি করতো, কখনো সাইকেল কেনার স্বপ্ন দেখে নাই। আমার মাকে মিথ্যা ভাবে বলে নাই তোমাকে আমি কক্সবাজার নিয়ে যাব, মিথ্যা অভিনয়টা পর্যন্ত করতে পারে নাই, সে ভয় পাইছে। কক্সবাজার কিভাবে নিয়ে যায় 10 থেকে 15,000 টাকা স্যালারি চাকরি করা সম্ভব না। আমি যে চিন্তা করতাম আমি তো তারই সন্তান, সে সাইকেল চালায় নাই কখনো, আমার মাকে নিয়ে কখনো কক্সবাজারে আসে নাই, কখনো কোনোদিনও আসে নাই। আমি তো তারই সন্তান, আমি কিভাবে স্বপ্ন দেখি আমি 4 চাকা ইউজ করব, আমি নিজের প্রাইভেট কার থাকবে। আমি কিভাবে স্বপ্ন দেখি আমার ওয়াইফকে নিয়ে আমি কোথায় আসবো, কক্সবাজার। আমি কিভাবে স্বপ্ন দেখি বাই রোডে না বাই হিয়ার, বাই হিয়ার। Yes and no brother. এই জন্য বললাম ভাই হ্যালো ব্রাদার, আমি এভাবে করে বলতে চাই আপনি কোন ফ্যামিলিতে জন্মগ্রহণ করলেন এটা সবচেয়ে বড় কথা না, সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাকে দিয়ে কোন ফ্যামিলি গঠিত হবে। Yes and no brother. আমার বাপে যা চিন্তা করে না শাহেদ এটা চিন্তা করছে দেখেই আজকে সফল। Yes and no brother. এটা মাথায় রাখতে হবে। বলেন তাহলে আমরা কি সফল হতে চাই? সফল হতে চাই। প্রবলেম একটাই, বাংলাদেশের মানুষের কিন্তু সেরাম বাপ, এরাম বাপ, সেরাম বাপ। দেখেন হয়তো প্রাইভেট ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করছে, হয়তো এমবিএ কমপ্লিট করছে, আজকে তাদেরকে আপনি এক্সিলেন্ট ওয়ান ইনভাইটটা করে দেখেন না, বলবো এটা কি আমার সাথে যায়? এটা তো যায় না। তাহলে কি যায় এটা তো আমার জানতে হবে। ইয়েস আর নো? জানতে হবে না? উচ্চ মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করা আদরের সন্তান, তাদের কিন্তু সেরা বাপ, তারা বাংলাদেশের বিখ্যাত নামি দামি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে, তাদের কিন্তু সেরা বাপ। আজকাল এইসব পোলাপার মুরব্বী দেখলে তেমন একটা সালাম টালাম দেয়, সালাম টালাম দেয় না, তবে নিজেদের মধ্যে সালাম বিনিময় হয়। ইউ ওয়াসা, ইউ ওয়াসা ডগ, একজন আরেকজনের কুত্তা বলতেছে, এদের বাবা সে কি আসে, খুব বাবা সে। দেখেন বাপনর আরো কিছু স্টাইল আছে, বাইক চালাইতে হলে একটু বাঁকা চালাই দিন, কারণ সোজা এছাড়া ট্রাক ড্রাইভার, বাস ড্রাইভার, সিএনজি ড্রাইভার, সে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে, সে একটু বাঁকা চালাই। বাপনর আরো কিছু স্টাইল আছে, ফেসবুক সারা জীবন কোন স্ট্যাটাস আপডেট নাই, হঠাৎ করে স্ট্যাটাস আপডেট, আই এম ওয়েটিং ফর ইউ, কিছুক্ষণ পর ছবি আপলোড দেয়, কেউ লাইকও দেয় না, কমেন্টও করে না। বাপনর আরো কিছু স্টাইল আছে মুভি দেখা, আজকাল বাংলা মুভিতে বাবা আসে না, এখন সে ইংলিশ মুভি দেখতে হবে। কি মুভি দেখতে হবে? কারণ দুই একটা ইংলিশ মুভির নাম যদি বান্ধবীর সামনে না বলতে পারে তো বাবা আসে না। এই জন্য ইংলিশ মুভি দেখে, সিনেপ্লেক্স, ব্লকবাস্টারের মতো জায়গায় গিয়ে ইংলিশ মুভি দেখে। এবার বান্ধবীদের সামনে গিয়ে একটা ইংলিশ মুভির নাম ডায়লগ সারে, ফাইনাল স্কুল, মিশন ইম্পসিবল, টার্মিনেটর 2, ডট ডট ডট। আর মেয়ের অবদানি কেমন? ওই ছেলেটা খুব কালচার, খুব সাউন্ড। একটা শ্রেণী চিন্তা করলো আজকাল ইংলিশ মুভি তো বাবা আসে না, এই জন্য একটা গ্রুপ ইটালিয়ান মুভি দেখা শুরু করছে। এবার আসেন একটা মেয়ে যখন একটা ছবি ফেসবুকে আপলোড দেয়, সাথে সাথে 20 থেকে 25টা কমেন্ট করে, অসাম, কুল, মাইন্ড ব্লোয়িং, ফ্যাবাস, বিউটিফুল নাইট, ডট ডট ডট। কিন্তু একটা শ্রেণী চিন্তা করলো আজকাল ইংলিশে কমেন্ট করলে আজকাল মেয়েদের অ্যাটেনশন পাওয়া যায় না, সবাই ইংলিশে কমেন্ট করে, এই জন্য অ্যাটেনশন পাওয়া যায় না। এখন সে চিন্তা করলো ইটালিয়ান ভাষায় কমেন্ট করবো, লিখবো বেলা সোনিয়া, লেখা বলছে বেলা না সোনিয়া। এবার সোনিয়া তো কি হাত্তা এরকম ফেসবুকে দেয় না, এবার প্রাইভেট ইউনিভার্সিটি টি স্টলে বসে বন্ধু বান্ধব নিয়ে কি চা খাচ্ছে। এবার সোনিয়া পাশ দিয়া যাচ্ছে, পাশের থেকে এক বন্ধু কমেন্ট করে বলছে, হোয়াট এ পিচ মামা, হট পিচ। এতে তাদের বাবা সে বাপের টাকায় ভুটানে খুব বাবা সে এক্সিলেন্ট ওয়ালের কথা বললে যায় না, যাই তো হট পিচ। আসেন প্রাইভেট ইউনিভার্সিটির কথা বাদ দিয়ে ঢাকা ভার্সিটি স্টুডেন্টদের কথা বলি।
বাংলাদেশের একমাত্র কি অন্যতম ভার্সিটি হলো যাকে অক্সফোর্ড বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়। তাদের আবার সেরা বাপ, তাদের বাপটা একটু ভিন্ন স্টাইলের। আসেন তাদের বাপ মার স্টাইলটা একটু বলি। তারা দেখবেন একটা 3/4 পাঞ্জাবি পরে, কোলাপুরি চপ্পল, কাঁধে লম্বা একটা ব্যাগ, আর শুধু হালকা লম্বা লম্বা থাকবো কবি কবি বা, এবং কবি নির্মলানন্দ কবিতা, রোমান্টিক কবিতা পড়তে থাকে, আর মেয়ের রজনী কেমন টক টক করে ফেলে ফেলে। আর তাদেরকে নিয়ে যায় রমনা বটমূলে, ধানমন্ডি লেগে সিপায় সাপায় 10 টাকার বাদাম কিনলে স্বপ্ন দেখায়, তোমার জন্য গাড়ি হবে, বাড়ি হবে, এ হবে, সে হবে। আরে বাদাম না, তোর হাতে 10 টাকার বাদাম, তুই এত স্বপ্ন কিনলে দেখাস। আর যত রকম ডে আছে, ডের অপেক্ষা থাকে, ভ্যালেন্টাইন্স ডে কবে আসবো, তো সিপাই সাপাই যায়। আমি কি বুঝাইতে পারছি? এই জন্য বললাম, দেখেন বিয়ের আগে তারা কি বলে, রোজ ডে, প্রপোজ ডে, হাগ ডে, চকলেট ডে, কিস ডে। আর বিয়ের পর বলে থালা দে, গ্লাস দে, প্লেট দে, কাপড় দে। এই জন্যই বললাম মেলো ব্রাদার, দেখেন আজ থেকে 20 বছর আগে যখন ওই সাবানা আর আলমগীরের ছবি দেখছি, যে কোনো কারণে হোক সাবানা শেখা খাইছি। ঠিক আছে, সাবানা শেখা খাইছে। ওই সময় কিন্তু শেখা খেলে কিন্তু হাত কিন্তু কেটে বলতো, ব্রেন দেয় ক্যাস ক্যাস ক্যাস, ইয়েস আর নো। ইমোশনটা কিন্তু ওই জায়গায় হিট করতো, ইয়েস আর নো। আর ওই সময় অ্যানালগ যুগ ছিল, এত ডিজিটাল যুগ ছিল না, ছিল অ্যানালগ যুগে। ওই সাবানা গান গাইতো, যেও না সাথী চলেছে একলা কোথায়, ইয়েস আর নো। আর এখন মেয়েরা শেখা গেলে গান গায়, চলে গেছ তাতে কি নতুন একটা পেয়েছি। কিছুটা পরিবর্তন হয়েছে, ইয়েস আর নো ব্রাদার, ইয়েস আর নো ব্রাদার। এখন মেয়েরা চিন্তা করে, যত শেখা তত বাইরা, যত শেখা তত ক্রেডিট, সেঞ্চুরি না করলে ভালো লাগে না তাদের। এই জন্য বললাম, এখন কিন্তু সুইসাইডের সংখ্যা কম। কি সুইসাইডের সংখ্যা কি কম? বলে এটা ডোন্ট কেয়ার, এটা হতেই পারে, এটা লাইফের একটা অংশ। আর বেশি শেখা না দিলে তো আসলে শিখা যারা প্ল্যান কিভাবে করে। এই জন্য বললাম মেলো ব্রাদার আসেন, ওই বাজাই বাজার কথা বলি, কিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিস কেন? এখন থেকে এভাবে বাদ খাবো কেন রে? কারণ বাবা প্রতিদিন বলে, আর কতদিন বসে বসে খাবি? এই সেই এমবিবিএস, এই সেই এমবিবিএস বুঝেন নাই? মা বাবার বেকার সন্তান, মা বাবার বেকার সন্তান এখন বুঝতেছে জীবন কি জিনিস। মাস্টার্স এমবিএ কমপ্লিট করার পর এখন বাপে যখন বলে এটা চাকরি নেই, তখন মনে পড়ে সময়গুলো কিভাবে নষ্ট করছিল, চিপায় চাপায়। এখন এই সময়ের ভ্যালু তার কাছে অনেক। ইয়েস আর নো? ইয়েস আর নো? এই জন্য বলা, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো রিপোর্ট দিয়েছে 4,82,00,000 প্রকৃত বেকার বাংলাদেশে। 4,82,00,000 প্রকৃত বেকার। তাহলে আসেন, বাংলাদেশ প্রতিদিন বলতেছে চাকরির হাহাকার প্রতিনিয়ত বাড়ছে, এটা কমতেছে না। জীবনের লক্ষ্য কি জানা? 63% তরুণ, যে রিপোর্ট দিচ্ছে প্রথম আলো। তাদের জিজ্ঞাসা করেন, তুমি পড়াশোনা কেন করো, একটা চাকরি লাগবে, এছাড়া তাদের মাথায় কিচ্ছু নাই। আর কেনই বা এটা বলবে না? ছোটবেলা যখন আমাদের অ্যাপ্লিকেশন লেখা শিখেছি, দরখাস্ত লেখা শিখেছি, কি লেখাছি জানেন? বিনা বেতন অধ্যয়নের জন্য আবেদনের মতো, 3 দিনের ছুটি আবেদনের মতো। বন্ধের ডায়লগুলো কোথায় দেওয়া হয়? চাকরি করলে কখন আমাদের শিখাইছে বিজনেস করার জন্য একটা আবেদন পত্র লেখো? মাথায় ঢুকছে কি www.চাকরি.com। এর থেকে আমরা বেরোতে পারি। এই জন্যই ডক্টর এপিজে আবুল কালাম বলছিলেন, শিক্ষার উদ্দেশ্য যদি শুধুমাত্র চাকরি পাওয়া হয়, এই দেশে শুধু চাকররাই জন্মাবে, মালিক নয়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছিলেন, আমরা জন্মগতভাবে উদ্যুক্ত হয়ে জন্মগ্রহণ করি, কিন্তু সমাজ আমাদের এমন ভাবে মগজ দোলাই দেয় যে আমরা চাকরি খুঁজতে বাধ্য হই, যার জন্য বাংলাদেশে বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে। তাই শিক্ষার উদ্দেশ্যে কি শুধুমাত্র চাকরি পাওয়া? ব্যাপারটা কি তাই? তাহলে এই দেশ কিভাবে উন্নত হবে ভাই? আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি ব্যবসা করতে হালাল, সত্যি করেছি হারাম, কিন্তু আমরা বিজনেস করতে চাই না, চাকরি করব। চাকরির কথা একবার উচ্চারণ করা নাই। অথচ এটাকে ফলো করতেছে বিদর্মীরা, তারা বিজনেস করে আর তাদের আন্ডারে আমরা চাকরি করি।
এই জন্য বললাম মেলো ব্রাদার, দেখেন উচ্চ শিক্ষিত বেকারত্বে বাংলাদেশের স্থান হলো দ্বিতীয়। কোথায়? দ্বিতীয়। প্রথম স্থানে কি আছে? পাকিস্তান, দ্বিতীয় স্থানে বাংলাদেশ, তৃতীয় স্থানে ভারত, চতুর্থ স্থানে আছে শ্রীলঙ্কা। সার্কের মধ্যে 60 দেশ, এর মধ্যে বাংলাদেশের স্থান কোথায়? দ্বিতীয়। দেখেন 2019 সালে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিল নেভি আমার জানা মতে, যেখানে বিসিএস ক্যাডার হিসাবে মাত্র 2024 জনকে নিয়োগ দেওয়া হবে। অ্যাপ্লাই করতে 4.5 লক্ষ শিক্ষার্থী। কত? 4.5 লক্ষ শিক্ষার্থী অ্যাপ্লাই করছে। নিবে কত? 2024। এর মধ্যে আবার কোটা আছে। মুক্তিযোদ্ধা কোটা হলো 30%, মহিলা কোটা 10%, জেলা কোটা 5%, প্রতিবন্ধী কোটা 1%, উপজাতি কোটা 5%, বিশেষ ক্ষমতা 5%। তাহলে মোট কোটা কত পার্সেন্ট? এই 56% আপনি হাতে দিতে পারবেন না। এটা বরাদ্দকৃত কোটা, এখানে কেন হাত দেওয়া যাবে না। তাহলে সাধারণ কোটা কত পার্সেন্ট? 44%। 2024 56% হলো 1134, বাকি মাত্র 890টা সিট দেশের সকল অবাগাদের জন্য। এই 890টা সিটের জন্য বারবার বিসিএস অংশগ্রহণ করতেছে। চিন্তা করতে পারেন, এখানে তাদের সময় আছে, শ্রম আছে, মেধা আছে, কিন্তু আমাদের কোম্পানির কথা বললে আসবে না, কারণ এটা তার সাথে যায় না। এটা তার সাথে যায় না। আজকে দেখেন কোটা আন্দোলন কি বাংলাদেশে হয় নাই? কোটা বাদ করার জন্য হয়েছে কিনা ভাই? দেখেন না বিভিন্ন নিউজে হয়েছে কিনা? আপনারাই শুধু জানেন না, ওয়ার্ল্ডের সবাই জানা বাংলাদেশে কোটা আন্দোলন হয়েছে। এই 56% কোটাকে বাদ করার জন্য তারা আন্দোলন করছে, যে সবাই সাধারণ কোটায় নিয়ে আসে, যার যার যোগ্যতা অনুযায়ী সে কিভাবে চাকরি পাবে। এই আন্দোলন কিন্তু বাংলাদেশে হয়েছে, এবং সেখানে ঢাকা ভার্সিটির স্টুডেন্টরা কিন্তু সবচেয়ে বেশি অংশগ্রহণ করছে আমার জানা মতে। দেখেন ঢাকা ভার্সিটির স্টুডেন্টরা গলায় সার্টিফিকেট ঝুলে শাহবাগ জাল দিচ্ছে। এটা পত্রিকার কাটি না, বিশ্বের মানুষকে দেখানোর জন্য লজ্জাজনক প্রতিবাদ করলো বিশ্ববিদ্যালয়ের উচ্চ ডিগ্রিধারী বেকার ছাত্ররা। এখন প্রশ্ন হচ্ছে, এটা সমাধান কি? সরকার পরিবর্তন করতে হবে? বললে কি সমাধান হয়ে যাবে? ব্যাপারটা কি তাই? কেন এই সরকার আগে কি কোনো সরকার ছিল না? এটা সমাধান দিতে পারছে? এই সরকার পরিবর্তন হলো, এটা কোনো সমাধান নাই। সমাধান হয়েছে আমাদের কাছে। এই চাকরি থেকে আমাদের বের হতে হবে। কি হতে হবে? বের হতে হবে, উদ্যোক্তা হতে হবে। কি হতে হবে? উদ্যোক্তা নাইলে এটা সমাধান নাই। সরকার পরিবর্তন করলেই এই সরকারের দোষারোপ করে আপনার কোনো লাভ নাই। এর সমাধান ওয়ার্ল্ডের কেউ দিতে পারবো না, বাংলাদেশে দিতে পারবো শুধু আমরা। যদি আমরা চাকরি পাওয়ার উদ্দেশ্য যদি পড়াশোনা না করে থাকি, উদ্যোক্তা হওয়ার জন্য পড়াশোনা করি। ইয়েস আর নো? ইয়েস আর নো? আজকে ঢাকা ভার্সিটি অক্সফোর্ড বলা হয়, তারাও কি আজকে সে পাস করে জব পাচ্ছে না। আর অন্যান্য ভার্সিটির কথা বাদ দিতে না, অন্যান্য ভার্সিটির কথা আর উন্মুক্ত থেকে পাস করে তাদের তো লাইনই নিতাম। ইয়েস আর নো? ইয়েস আর নো? এটাই তো স্বাভাবিক, এটাই ভাই সত্য। আমি কি কারণে জানি ঢাকা ভার্সিটির টিএসসি সত্য দিতে যাচ্ছিলাম, তো ওইখান থেকে কোটা আন্দোলনকারীরা বসে বসে অপরাধী গান্ডারে তারা নকল করছে। অপরাধী গান্ডারে রিমিক্স করে তারা কোটা আন্দোলনে ঢুকেছে। আমরা গানটাকে শুনে নেই, অপরাধী গান, মাইয়া রে মাইয়া রে তুই অপরাধী রে। এটা কিন্তু খুব জনপ্রিয় একটা গান ছিল ওয়ালের মধ্যে, বিভিন্ন ভাষায় কিন্তু রূপান্তর হয়েছে। ইয়েস আর নো? এটাকে তারা কোটা আন্দোলনে নিয়ে আসছে। তাদের স্লোগানটা ছিল এরকম, গানটা ছিল এরকম, পুরো লাইনটা আমি বলতে পারবো না, তবে কিছু লাইন আমার মনে আছে। গানটা এইভাবে তারা রিমিক্স করছিল, ছোটবেলা মাঝে মাঝে স্বপ্ন দেখিতাম আমি বড় হয়ে মায়ের মুখে হাসি ফুটাতাম, মায়ের মুখের হাসির জন্য স্কুলে যাইতাম, দেশের জন্য কাজ করে শপথ করিতাম, মনের মধ্যে ইচ্ছা থেকে বড় হতে চাই, কিন্তু কোটার জন্য সেই সুযোগ তো বাংলাদেশে নাই। আমার তেমন টাকা পয়সা মামা খালো নাই, চল 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 সবাই কোটা আন্দোলনে যাই। কোটা রে তুই অপরাধী রে, আমার পড়াশোনার টাকা পয়সা তুই ফিরিয়ে দে, আমার স্বপ্নগুলো নষ্ট করার অধিকার দিল কে? কোটা রে তুই অপরাধী রে। বললাম আমি মনে মনে বলে, আরে যতক্ষণে কোটা আন্দোলনকারী গানটা তো রেডি করছো, এতক্ষণ যদি শুধু অ্যাক্সিডেন্ট রঙে চিন্তা করতি, ইনশাআল্লাহ তোর বাসায় গাড়ি দিত।
কি যাইতো? গাড়ি যাইতো। কারণ নেপোলিয়ন হিল একটা বই লিখছে, চিন্তা করলে ধনী হওয়া যায়, কাজ করার কথা বলে না। আপনি মনে করেন না এই গানটা একটা চিন্তার ফসল? এই গানটা কি একদিনে বানানো হয়েছে না, এই ওয়ার্ডগুলা সেন্টেন্সগুলা মিলাইতে তার অনেক পরিশ্রম করতেছে। আমি তো শুধু পাই শুনে গেছি, আর যে গান লিখছে গানটা রিমিক্স করছে সে জানে এটা মিলাইতে কতক্ষণ লাগছে, তার ব্রেনটারে কি পরিমাণ ইউজ করতেছে। ইয়েস আর নো? ইয়েস আর নো? এই জন্য বললাম চিন্তা করলে সফল হওয়া যায়। কি করা যায়? সফল হওয়া যায়। এই চিন্তাটা শুধু ভাই করেন সফলতার জন্য, আর কোনো কিছু করা দরকার নাই। এই জন্য বললাম যে দেশে 17 বছর পড়ালেখা করে পড়ালেখার পাঠ চুকিয়ে চাকরির আবেদন করতে গিয়ে বেকার যুবক শুনে আই এম সরি উই ওয়ান্টেড 2 years old graduate with 10 years of experience you don't qualify, তখন কেমন লাগে? এই ছেলেটা পিলিতে দেখছে, রিটেনে দেখছে, বাইবা পড়ে গিয়ে সে কি তাকে যে ধরনের প্রশ্ন করা হচ্ছে সেই ধরনের প্রশ্নের অ্যান্সার সে দিচ্ছে, কিন্তু প্রশ্ন হচ্ছে তাকে নেওয়া হবে না। কি হবে না? যাকে নেওয়ার তাকে আগেই নিয়ে নিছে। এটা হলো সৌজন্য বোধ। কি বোধ? সৌজন্য বোধ। এই জন্য তাকে বাদ করার জন্য তাকে ব্লকিং কোশ্চেন করছে। ব্লকিং কোশ্চেন হইছে যে প্রশ্নের কোনো অ্যান্সার নাই, অ্যান্সার দিতেও পারবে না, তাকে নিব না। তখন তাকে প্রশ্ন করছিল আমাদের 22 বছরের একজন গ্রাজুয়েট দরকার, যার 10 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে সে কি 12 বছর থেকে চাকরি করা শুরু করবে? এই প্রশ্নের অ্যান্সার দিতে পারে নাই, তার জব নেই। আমার প্রশ্ন হচ্ছে অভিজ্ঞতা যারা চাকরি দেওয়া হয় না তখন প্রশ্ন লাগে তাহলে 17 বছর ওয়ার্কশপে কাজ শিখলেই তো হতো। যে দেশে পাস করার 4 বছরের মধ্যে বিয়ে করতে গেলে পাত্রীর মা প্রতিষ্ঠিত পাত্রের দোহাই দিয়ে বিদায় করে দেয়, সেখানে প্রশ্ন আসে 17 বছর পড়াশোনা না করে তো ব্যবসা চিন্তা করলে হতো, কারিগরি টাকা থাকতো। 17 বছর পড়ালেখা করে যদি 15,000 টাকা বেতনে সকাল 9টা থেকে রাত 9টা ডিউটির অফার আসে, তাহলে নামের আগে গ্রাজুয়েট শব্দের দরকার কি? সিএনজি চালিয়ে তো মাসে 20,000 টাকা বেশি ইনকাম করা যায়। কি করা যায় কিনা? করতেছি কিনা? আজকে উবার চালায় অনেকে 30-40,000 টাকা ইনকাম করে। ইয়েস আর নো? ইয়েস আর নো? এই জন্য বললাম তারুণ্যের হতাশা হাজার মোটিভেশনাল বাণী শুনে দূর করা যায় না। পেটে ভাত না থাকলে মোটিভেশন পিছন দিয়া পালাবে। এই সমাজে মোটিভেশন দেওয়া লোকের অভাব নাই, কিন্তু কাজ দেওয়া লোকের অভাব আছে। ইয়েস আর নো? ইয়েস আর নো? এই জন্য বলবো হেলো ব্রাদার, পরিবারের বোঝা হয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। অন্তত মায়ের কান্না জড়ানো কণ্ঠে শুনতে হবে না, খোকা কিছু একটা কর। অন্তত বাবার ঘাম জড়ানো টাকা মাস শেষে বেহায়ের মতো নিতে হবে না। এই জন্য বললাম হেলো ব্রাদার, মাস্টার্স পাস করা বেকার যুবক বিভিন্ন গ্রুপে চাকরির পোস্ট গুলো নিয়মিত দেখেন। 8 ঘন্টা ডিউটি, 16,000 টাকা বেতন, তাও আবার এই ইট পাথরের ব্যয়বহুলে রঙিন শহরে। তার সাথে যোগ্যতা তো লাগবেই, অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে, আর লবিন থাকলে তো কোনো কথাই নাই। আবার যোগ্যতা অভিজ্ঞতার মাথায় গুলি করে লবিনের মাধ্যমে চাকরি চলে যায় অযোগ্য লোকের হাতে। তারপর ওই ছেলেগুলোর স্বপ্ন থেমে জানি, স্যার আমাকে 2,000 টাকা কম দিয়েন, তাও চাকরির জায়গাটা আমাকেই নেন। চাকরি দাতারও বসে নাই, সুযোগ পেলে ছাড়বে কেন? 2,000 টাকা কমে 14,000 টাকা বেতনে ওই মাস্টার পাস বেকার যুবককে নিয়োগ দেওয়া হয়। হ্যালো ব্রাদার, দুনিয়ার সবাই সিগারেট খেয়ে ধোঁয়া উড়ানোর জন্য রাত জাগে না, সবাই মোবাইল বিল বাড়ানোর জন্য নির্গম রাত কাটে না, সবার জীবনে রাত্রে একইভাবে নেমে আসে না। সে ওভার টাইম করে, 16 ঘন্টা ডিউটি করে, অতিরিক্ত টাকা ক্যান্সার আক্রান্ত মায়ের জন্য সে ব্যয় করে। দুনিয়ার সবাই তাস খেলে, দুনিয়ার সকল ছেলেরাই তাস খেলে আর বাংলা পক্ষে সময় নষ্ট করে না। সবার জীবনে একইভাবে মানে রাতটা নেমে আসে না। ছোট বোন বড় হয়েছে, তাকে বিয়ে দিতে হবে। বড় ভাই ভালো চাকরি না করলে ভালো ঘর থেকে বিয়ের প্রস্তাব আসে না। ছোট ভাইও ঢাকা ভার্সিটিতে বলে তার একটা খরচ আছে। ওই মাস শেষে 16,000 টাকা থেকে ওই 500 থেকে 600 টাকা বাঁচলো। ওই 500 থেকে 600 টাকা দিয়ে বন্ধু বান্ধব নিয়ে একটু ফুচকা খেতে পারলো, চটপটি খেতে পারলো। ওই সব ছেলেরা এটা প্রেম করতে পারে না। তাই এই সব ছেলেদের জীবনে প্রেম নেই, প্রেয়সী নেই, তবে হাহাকার আছে প্রেম ও প্রেয়সীর জন্য। তারপরে ছেলেগুলো স্বপ্ন থেমে যায়নি। সাধারণ জ্ঞান পড়ে বিসিএস এ পাস করার সুযোগ চায়, দিন রাত পার্টি গণিত আর বীজগণিত মিলিয়ে লিখিত পরীক্ষায় পাস করার সুযোগ পায়। স্যার 25,000 টাকা বেতন দিলে হবে, 1 টাকা বেশি দিতে হবে না। পরিবারকে নিয়ে একটু জীবনটা কাটিয়ে দিতে পারলেই হলো, পরিবারকে একটু ভালো রাখতে পারলেই হলো। এভাবে এক বুক স্বপ্ন নিয়ে স্বপ্নের লাগাম পেতে লেগে থাকে এইসব মাস্টার্স পাস বেকার যুবকরা। যখন বিসিএস এ চান্স পায় না তখন সান্ত্বনা পুরস্কার স্বরূপ বলে বিসিএস এ না হোক অন্তত ব্যাংকের জেনারেল অফিসারটা তো হবো।
ব্যাংকের জেনারেল অফিসারের চাকরিটা না হোক, অন্তত ক্যাশ অফিসার তো হবে। ক্যাশ অফিসার চাকরি না হোক, অন্তত ওকে দ্বিতীয় শ্রেণীর চাকরি তো পাবো। এইভাবে এক বুক স্বপ্নের লাগাম পেতে লেগে থাকে এই সব মাস্টার্স পাস বেকার যুবকরা। পরিশেষে বলতেছে, হ্যালো ব্রাদার, সার্টিফিকেটের সিজিপির সাথে পাল্লা দিয়ে দৌড়ানোর গল্প, প্রিয়াকে না পাওয়ার হাহাকারের সাথে পাল্লা দিয়ে ওই এগিয়ে যাওয়ার গল্প, পরিবারকে একটু ভালো রাখার গল্প, ভালো থাকার গল্প, এই গল্পগুলো কত শুনবো, কত দেখবো রে ভাই। এই জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 6 মাস আগে প্রেস কনফারেন্স করে ঘোষণা দিছে, চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে। উদ্যোক্তা, আরে উদ্যোক্তা তৈরি করার কারখানা হচ্ছে এক্সিলেন্ট। এই জন্য বললাম, হ্যালো ব্রাদার, এক্সিলেন্ট ওয়ার্ক আপনার জন্য আশীর্বাদ হয়ে আসছে উদ্যোক্তা হওয়ার জন্য। আসেন হাতে হাত মিলা আমরা শুরু করি, কি শুরু করতে পারি? এই জন্য বললাম, খুলে দাও রুদ্ধদ্বার, জেলে দাও আলোকশিখা, ভেঙে দাও লোহার শীতল, রইব না আর পরাধীনতায়, যাই যাবে যাক প্রাণ, এসো সোনার কিশোর দল, আবার হাতে হাত মিলাই আর বজ্র কণ্ঠে বলে যাই, এক্সিলেন্ট ওয়ার্ক ছাড়া আমাদের কোনো গতি নাই। আমরা কি এক্সিলেন্ট ওয়ার্ডে কাজটা করব? সিদ্ধান্ত নিতে পারি? আর এক্সিলেন্ট ওয়ার্ডে 2 ধরনের সিদ্ধান্ত নিতে হবে। 18 কোটি লোক সিদ্ধান্ত নিতে পারে, ইয়েস আমি এক্সিলেন্ট ওয়ার্ডে জয়েন করব, তাদের প্রোডাক্ট ইউজ করব। এটা দিয়ে কখনো স্টার হওয়া যায় না। যেই সিদ্ধান্তের কারণে স্টার হবেন সেটা হচ্ছে আমি জয়েন করছি, সিদ্ধান্ত হচ্ছে আমি এখানে কাজ করে আমার জায়গা আমি পৌঁছাবো। ইয়েস তারা এখানে সফল হবে। কাজ ছাড়া একটা ব্যক্তি এখানে সফল হতে পারবে না। 4,80,000 অধরাই থেকে যাবে কাজ না করলে। ইয়েস আর নো? এমনি এমনি 4,80,000 আমরা ইনকাম করে যাবো, ওই কাজটা করার পরে আসে। ইয়েস আর নো? ট্রেডিশনাল সিস্টেমে গেলে মিনিমাম 10 কোটি টাকা নাম নিয়ে নামলো, ক্যাশ নিয়ে নামলো, ইনভেস্ট করলো, মাসে 4,80,000 কিনা সন্দেহ আছে। ইয়েস আর নো? এই জায়গার মধ্যে আপনি 4,80,000 ইনকাম করবেন, এটা কি এত সহজ? কি মনে হয়? পরিশ্রম করতে হবে।